নমস্কার, আপনারা দেখছেন হাই নিউজ। আমি শ্রীপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি আজকে নিউজ টুডে। একই পরিবারে তিনজনের রহস্য মৃত্যু। ঘর থেকে উদ্ধার 3 সদস্যের রক্তাক্ত দেহ। খুন নাকি আত্মহত্যা তা এখনো পরিষ্কার নয়। ট্যাংরায় হারহিম কাণ্ড। সাত সকালে ঘর থেকে উদ্ধার একই পরিবারের 3 সদস্যের রক্তাক্ত দেহ। পূর্ব কলকাতার ট্যাংরা থানা এলাকায় একই পরিবারের 3 সদস্যের রহস্য মৃত্যু ঘিরে ছড়ালো চাঞ্চল্য। বুধবার সকালে বাড়ি থেকে 3 জনের নিথর দেহ উদ্ধার করে ট্যাংরা থানার পুলিশ। মৃতদের প্রত্যেকেরই হাতে শিরা কাটা ছিল বলে জানা গিয়েছে। কিন্তু কিভাবে এই মৃত্যু, খুন নাকি আত্মহত্যার ঘটনা তা এখনো পরিষ্কার নয়। স্থানীয় সূত্রে খবর, মৃতদের মধ্যে এক মহিলার স্বামী পথ দুর্ঘটনার কবলে পড়েছিলেন। হাসপাতালে রেখেই তার চিকিৎসা করা হচ্ছে। তারই মধ্যে পরিবারের 3 জনের এমনই রহস্য মৃত্যু ঘিরে শোরগোল শুরু হয়েছে ট্যাংরার অতুলসুর রোড এলাকায়। জানা গিয়েছে মৃতদের মধ্যে 2 জন মহিলা ছাড়াও রয়েছেন একজন কিশোরী। তারা সকলেই আত্মহত্যা করেছেন কিনা তা নিয়ে প্রশ্ন উঠছে। আবার আত্মহত্যা করে থাকলেও তার কারণ কি সেটাও তদন্ত সাপেক্ষ। ইতিমধ্যেই পুলিশ দেহ উদ্ধার করেছে, ময়নাতদন্তে তোড়জোড় চলছে। ঘটনাস্থলে পৌঁছন ট্যাংরা থানার পুলিশ আধিকারিকেরা, যান লালবাজার হোমিসাইড শাখার আধিকারিকেরাও, গিয়েছেন যুগ্ম পুলিশ কমিশনার। প্রতিবেশীদের কথায় ওই পরিবারের মধ্যে কোনো অস্বাভাবিক কিছু লক্ষ্য করেননি তারা। হাই নিউজ নেটওয়ার্ক। শিরা কাটা 3 মৃতদেহ বাড়িতে, বাইপাসে উদ্ধার আহত 3। ট্যাংরা কাণ্ড ঘিরে রহস্য আরো গভীর হচ্ছে। ট্যাংরায় হাতের শিরা কাটা অবস্থায় 3 জনের দেহ উদ্ধারের ঘটনায় হাসপাতাল থেকে নতুন তথ্য পেল পুলিশ। বুধবার সকালেই বাইপাসের অভিষিক্তা মোড়ের কাছে একটি পথ দুর্ঘটনা ঘটে। একটি গাড়ি ধাক্কা মারে পিলারে, তাতে 3 জন যুবক আহত হয়েছেন। হাসপাতালে তাদের জিজ্ঞাসাবাদ করতে গিয়ে ট্যাংরার 3 মৃত্যুর সঙ্গেও যোগ পেয়েছে পুলিশ। যুগ্ম পুলিশ কমিশনার রূপেশ কুমার জানিয়েছেন 6 জনই একই পরিবারের সদস্য। তারা একসঙ্গে আত্মহত্যার চেষ্টা করেন। পায়েসের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে খেয়েছিলেন তারা। তারপরে হাতের শিরা কাটা অবস্থায় 2 মহিলা এবং এক কিশোরীর দেহ উদ্ধার করা হয়েছে। গাড়ি নিয়ে বাড়ি থেকে বেরিয়ে 3 যুবক আত্মহত্যার চেষ্টা করেন। আত্মহত্যার উদ্দেশ্যে তারা গাড়ি নিয়ে পিলারে ধাক্কা মেরেছেন। আপাতত আহতদের বয়ান থেকে এই কথা জানতে পেরেছে পুলিশ, তবে বিষয়টি তদন্ত সাপেক্ষ। মৃত 2 মহিলার নাম রমি দে এবং সুদেষ্ণা দে। আহত 2 ভাইয়ের নাম প্রণয় দে এবং প্রসূন দে। রূপেশ বলেন, একটি দুর্ঘটনা হয়েছিল, গাড়ি পিলারে ধাক্কা মারে। 3 জনকে হাসপাতালে ভর্তি করানো হয়। তাদের সূত্রে জানা যায় একটি ঠিকানায় 3 জনের দেহ পড়ে আছে। সেই দেহগুলি উদ্ধার করা হয়েছে। সকলেই একই পরিবারের সদস্য। হাসপাতালে যারা তারা 3 জনই পুরুষ। দেহ মিলেছে 2 মহিলা এবং এক কিশোরী। আহতদের মধ্যে একজন সচেতন আছেন, 2 জন অর্ধচেতন। তাদের বয়ান নেওয়া হয়েছে। তারা জানিয়েছেন ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন 3 জন। তারপর তারা গাড়ি নিয়ে বেরিয়ে পিলারে ধাক্কা মারেন। কি ঘটেছে ময়না তদন্তের পর জানা যাবে। একই পরিবারের 6 সদস্য একসঙ্গে কেন আত্মহত্যার পথ বেছে নিলেন? আর্থিক সমস্যার একটি কারণ হতে পারে জানিয়েছেন রূপেশ। প্রাথমিকভাবে আহতদের জিজ্ঞাসাবাদ করে তেমন সমস্যার কথা জানা গিয়েছে, তবে সেই দাবি খতিয়ে দেখা হবে। এলাকার কাউন্সিলর বলেছেন, পরিবারটিকে আমি চিনতাম। ওদের চামড়ার ব্যবসা ছিল, অত্যন্ত ভদ্র পরিবার। দীর্ঘদিন ধরেই এখানে থাকতেন। ওদের কোনো আর্থিক সমস্যার কথা আমি জানতে পারিনি। ইতিমধ্যেই ট্যাংরায় গিয়েছেন লালবাজার হোমিসাইড শাখার আধিকারিকেরা, গিয়েছেন রূপেশ নিজেও। পৌঁছেছে ডগ স্কোয়াড। 3 জনের দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। কী কারণে এই আত্মহত্যা তা নিয়ে রহস্য ক্রমেই জটিল হচ্ছে। 6 জন একসঙ্গে আত্মহত্যার জন্য ঘুমের ওষুধ খেয়েছিলেন কিনা, 3 যুবক বাকিদের হাতে শিরা কাটতে দেখে বেরিয়েছিলেন কিনা, নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। রূপেশ জানিয়েছেন তদন্তের পরেই উত্তর দিতে পারবেন তাঁরা। হাই নিউজ নেটওয়ার্ক। ডাকাতির ঘটনা সাজালেন নিজেরাই। রিজেন্ট পার্কের ঘটনায় গ্রেফতার গৃহবধূ এবং এক আত্মীয়। গত কয়েক মাস ধরে বিস্তর পরিকল্পনা করেছিলেন। সব ঠিকঠাক চলছিল, কিন্তু শেষ রক্ষা হলো না। রিজেন্ট পার্কের বাড়িতে ডাকাতির ঘটনায় ধরা পড়ে গেলেন খোদ গৃহকর্ত্রী। সঙ্গে ওই বধূর এক আত্মীয়কেও গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার ধৃতদের আদালতে হাজির করানো হবে। বাড়িতে ডাকাতির অভিযোগে পুলিশের দ্বারস্থ হয়েছিলেন রিজেন্ট পার্কের বাসিন্দা সোনালী বিশ্বাস। অভিযোগকারীর দাবি ছিল সোমবার রাতে তার ঘর থেকে সোনার গয়না লুট হয়েছে। কিন্তু তদন্তে নেমে পুলিশ জানতে পারে অনেকদিন আগেই সোনার গয়নাগুলি বিক্রি করে দিয়েছে সোনালী। এরপরেই শুরু হয় জল্পনা। তবে কি লুটের ঘটনা সাজানো? মঙ্গলবার সকালে ওই মহিলাকে আটক করে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। এরপরেই তাদের সন্দেহ হয় চুরি ঢাকতেই সাজানো হয়েছে ডাকাতির ঘটনা। মহিলার বয়ানেও একাধিক অসঙ্গতি ছিল। প্রাথমিক তদন্তের পরে পুলিশ ধরে নেয় বাড়ি থেকে গয়না লুটের গোটা গল্পটি ফেঁদেছিলেন অভিযোগকারিনী নিজেই। জেরার মুখে সে কথা স্বীকারও করে নেন গৃহকর্ত্রী।
বুধবার তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সঙ্গে গ্রেপ্তার করা হয়েছে তার এক আত্মীয় রাজা নাথকে। দুজনে মিলে কোথায় কোথায় গয়নাগুলি বিক্রি করেছিলেন তা জানার চেষ্টা চলছে। রিজেন্ট পার্ক থানা এলাকার রানীকুঠি মোড়ে পরিবারের সঙ্গে থাকতেন বছর 45-এর সোনালী। অভিযোগ, সোমবার বিকেলেই পাশেই মা বাবার কাছে গিয়েছিলেন তিনি। সন্ধ্যায় ফিরে বাড়িতে ঢুকতে যেতেই মুখ ঢাকা দুই যুবক তাকে ছুরি দেখিয়ে জোর করে ঘরে ঢুকে পড়েন। অভিযোগ, এরপর মহিলার হাত বেঁধে তাকে অজ্ঞান করে গয়না নিয়ে পালান দুষ্কৃতীরা। তদন্তে নেমে ওই এলাকার সিসিটিভি ফুটেজ দেখতে শুরু করে পুলিশ। তাতে দেখা যায় সোমবার ওই সময় বাইরে কেউই আসেননি, আবাসনে ঢোকেননি। তাছাড়া মহিলার বয়ানেও একাধিক অসঙ্গতি রয়েছে। এরপরই তাকে গ্রেপ্তার করা হয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। রক্ত পরীক্ষার বড় যন্ত্র বিকল, ছোট যন্ত্রে কোনো মতেই ঠেক না আরজি করে। গত বছরের সেপ্টেম্বর থেকেই ঢুকতে শুরু করেছিল যন্ত্র। গত জানুয়ারির শেষ সপ্তাহে সেটি পুরোপুরি কাজ বন্ধ করে দেয়। সংশ্লিষ্ট সংস্থাও জানিয়ে দেয় ওই যন্ত্র আর মেরামত করা সম্ভব নয়। অগত্যা ছোট একটি যন্ত্রের উপর নির্ভর করেই চলছে আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের বায়োকেমিস্ট্রি বিভাগ। তাতে ক্যান্সার, হরমোনের পরীক্ষা করা গেলেও ভিটামিন ডি পরীক্ষা হয় না। প্রশ্ন হলো, শহরের একটি গুরুত্বপূর্ণ মেডিকেল কলেজে কেন এতদিন ধরে রক্ত পরীক্ষার গুরুত্বপূর্ণ যন্ত্র বিকল হয়ে থাকবে? কেনই বা অবিলম্বে খারাপ যন্ত্র বদলের পদক্ষেপ করা হবে না? স্বাস্থ্য দপ্তরের এক আধিকারিকের কথায় ছোট যন্ত্রটি দিয়ে আপাতত পরিস্থিতি সামাল দেওয়া হচ্ছে, তবে দ্রুত সমস্যা সমাধানে পদক্ষেপ করা হবে। সূত্রের খবর, ক্যান্সার, বায়োমার্কার, হরমোন, ভিটামিনের পরীক্ষার জন্য আরজি করের বায়োকেমিস্ট্রি বিভাগে দুটি যন্ত্র রয়েছে, একটি বড় এবং একটি ছোট। গত সেপ্টেম্বর থেকে বড় যন্ত্রটিতে সমস্যা শুরু হয়। তাতে ওই হাসপাতালে ভর্তি থাকা রোগীদের রক্ত পরীক্ষা নিয়ে মারাত্মক সমস্যা তৈরি হয়। বায়োকেমিস্ট্রি বিভাগে পরীক্ষা হচ্ছে না বলে অভিযোগ করে একাধিক বিভাগ থেকে হাসপাতাল কর্তৃপক্ষকে চিঠি পাঠানো হয়। অন্যদিকে অন্তত 6টি চিঠি পাঠিয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে যান্ত্রিক সমস্যার বিষয়টি জানানো হয়। বায়োকেমিস্ট্রি বিভাগের তরফেও জানানো হয়েছে যে 21শে জানুয়ারি ওই বড় যন্ত্রটি পুরোপুরি খারাপ হয়ে যায়। পাশাপাশি ছোট যন্ত্রটিতে পরীক্ষার রিজেন্ট কেনা নিয়ে জটিলতা তৈরি হয়, যার ফলে ওই যন্ত্রেও পরীক্ষাগুলি করা সম্ভব হচ্ছিল না। সূত্রের খবর, ক্যান্সারের বায়োমার্কার, ভিটামিন, হরমোনের পরীক্ষা বন্ধ হয়ে যাওয়ায় অন্তর্বিভাগ ও বহির্বিভাগ মিলিয়ে দৈনিক অন্তত 100 জন রোগী পরিষেবা পাচ্ছিলেন না। অবশেষে বিষয়টি স্বাস্থ্য সচিবের নজরে আসায় ছোট যন্ত্রটিতে পরীক্ষা চালুর জন্য স্থানীয়ভাবে কিট ও প্রয়োজনীয় সামগ্রী কেনার অনুমতি দেয় স্বাস্থ্য ভবন। সোমবার থেকে হাসপাতাল কর্তৃপক্ষ সেই সমস্ত সামগ্রী সরবরাহের পর পরীক্ষা শুরু হয়েছে। তবে তাতে ক্যান্সার, হরমোনের পরীক্ষা করা হলেও ভিটামিন ডির পরীক্ষা হয় না। চিকিৎসকদের একাংশের কথায়, বড় যন্ত্রে ঘন্টায় যত নমুনা পরীক্ষা করা যায়, ছোট যন্ত্রে তা সম্ভব নয়। আর ওই একটি মাত্র যন্ত্র কোনো কারণে খারাপ হয়ে গেলে তখন বিপদ আরও বাড়বে। তারা আরও জানাচ্ছেন, গরমের মৌসুমে ওই সমস্ত পরীক্ষার চাপ বাড়ে, তাই অবিলম্বে নতুন বড় যন্ত্র কিংবা আরও কয়েকটি ছোট যন্ত্রের প্রয়োজন। জানা যাচ্ছে, একটি নতুন সংস্থা মাঝারি আকারে একটি যন্ত্র সরবরাহ করার জন্য নভেম্বরে দরপত্র দিয়েছে, যাতে সমস্ত পরীক্ষা করা সম্ভব। কিন্তু সেটি বায়োকেমিস্ট্রি বিভাগের পরীক্ষাগারে কিভাবে প্রতিস্থাপন করা হবে তা নিয়ে ভাবনা চিন্তা চলছে। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, রোগী পরিষেবা যাতে ব্যাহত না হয় তার জন্য দপ্তরের সঙ্গে আলোচনা করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। হাই নিউজ নেটওয়ার্ক। ফুটবল মাঠে ভয়ঙ্কর দুর্ঘটনা। ম্যাচ শুরুর আগে বাজি ফেটে দুর্ঘটনায় জখম হলেন অন্তত 30 জন দর্শক। ঘটনাটি ঘটেছে কেরলের মাল্লাপুরমে। ফুটবল মাঠে ভয়ঙ্কর দুর্ঘটনা। আচমকাই আতশবাজি ফেটে আহত হলেন অন্তত 30 জন দর্শক। ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে প্রচুর বাজি আনা হয়েছিল। ম্যাচ শুরুর আগেই সেই বাজি ফেটে দুর্ঘটনায় জখম হলেন অন্তত 30 জন দর্শক। সোমবার ঘটনাটি ঘটেছে কেরলের মাল্লাপুরমে। মঙ্গলবার পুলিশ সূত্রে এই খবর প্রকাশ্যে এসেছে। পুলিশ জানিয়েছে, ফুটবল ম্যাচ শুরুর ঠিক আগেই বাজি ফাটিয়ে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছিল। তখনই বিপত্তি ঘটে। আচমকাই বাজি ফেটে গিয়ে গ্যালারির বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে। গ্যালারিতে বসে থাকা দর্শকদের গায়ে ছিটকে পড়ে আগুনের ফুলকি, আর তাতেই ঘটে বিপত্তি। রীতিমতো হুলুস্থুল কাণ্ড পড়ে যায়। প্রাণে বাঁচতে আতঙ্কে এদিক ওদিক ছুটতে থাকেন দর্শকরা। পরপর বাজি ফেটে অগ্নিকাণ্ড হয়। দর্শকদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায় তাতেই। বাজি ফেটে এবং পদপিষ্ট হয়ে বেশ কয়েকজন জখমও হন। তাদের দ্রুতই উদ্ধার করা হয়। অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। 30 জনের জখম হওয়ার খবর মিলেছে। প্রাথমিক চিকিৎসার পর সকলকেই ছেড়ে দেওয়া হয়েছে। এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, ফুটবল মাঠে বাজি ফেটে একটি দুর্ঘটনা হয়েছে। বাজি ফেটে ছিটকে দর্শকদের বসার জায়গায় পড়েছিল। তাতেই বেশ কয়েকজন আহত হয়েছেন, তবে কেউই গুরুতর জখম হননি। জানা গিয়েছে, ইউনাইটেড এফসি নীল্লিকুট এবং কেএমজি মাবুর নামের দুটি ফুটবল টিম খেলতে নেমেছিল মাল্লাপুরমের একটি মাঠে। কিন্তু খেলা শুরুর আগেই ঘটে বিপত্তি। গোটা ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। ঠিক কিভাবে এমন ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ।
উল্লেখ্য, এ ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতেই খেলার মাঠে সাধারণত আতশবাজি নিয়ে প্রবেশ নিষিদ্ধ থাকে। কিন্তু এই মাঠে তার আদৌ অনুমতি ছিল নাকি কেউ নিরাপত্তা রক্ষীদের আড়ালেই এই কাণ্ড ঘটিয়েছেন কিনা তারও তদন্ত শুরু করেছে পুলিশ। হাই নিউজ নেটওয়ার্ক। মহাকুম্ভে গিয়ে ফের দুর্ঘটনায় বলি পুরুলিয়া দুই মহিলা পুণ্যার্থী। মহাকুম্ভ নগরী থেকে ফেরার সময় দুর্ঘটনায় কবলে পড়ে ওই পুণ্যার্থীদের গাড়িতে থাকা 6 জন জখম হয়েছেন, মৃত্যু হয়েছে 2 জনের। পুণ্য অর্জনের আশায় মহাকুম্ভে গিয়ে ঘনিয়ে এলো চরম বিপদ। পুণ্য স্নান করে ফেরার পথে দুর্ঘটনায় বলি পুরুলিয়ার 2 মহিলা পুণ্যার্থী। মঙ্গলবার মহাকুম্ভ নগরী থেকে ফেরার সময় ঝাড়খণ্ডের রামগড় জেলায় মান্ডু থানা এলাকায় ঘটনার কবলে পড়ে ওই পুণ্যার্থীদের গাড়ি। ওই গাড়িতে থাকা পুণ্যার্থী ও চালক মিলিয়ে 6 জনই জখম হন। সঙ্গে সঙ্গে এলাকার মানুষজন ঝাড়খণ্ডের পুলিশের সাহায্যে তাদেরকে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখানেই 2 মহিলা পুণ্যার্থীকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, একজন মহিলার নাম বিন্দু মাঝি, বয়স 37, আর একজনের নাম পায়রো মাঝি, বয়স 68। তাদের বাড়ি ঝালদা থানার গড়িয়া গ্রামে। দ্রুত প্রশাসনের সহায়তায় ওই 2 মহিলাকে ঝালদায় আনা হচ্ছে বলে খবর। পুণ্যার্থীদের মৃত্যুর খবর পেতে স্বভাবত শোকের ছায়া গোটা এলাকায়। কিছুদিন আগেই টামনা থানার গোপলাডি গ্রামে মহাকুম্ভে যাওয়ার পথে রাস্তা পারাপার করার সময় জাতীয় সড়কে একটি লরি পিষে দেয় 3 মহিলা পুণ্যার্থীকে। এছাড়াও আরশা থেকে যাওয়া পুণ্যার্থীদের একটি বাস দুর্ঘটনার কবলে পড়ে বেনারসের কাছে। 2টি ক্ষেত্রেই প্রশাসনের সহযোগিতায় পুণ্যার্থীদের যথাযথ স্থানে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছিল। এই ঘটনাতেও পুরুলিয়ার জেলা প্রশাসনের হস্তক্ষেপে জখম পুণ্যার্থীরা ঘরে ফিরছে, আনা হচ্ছে তাদের মৃতদেহ। হাই নিউজ নেটওয়ার্ক। আওয়ামী লীগের জন্য অনুকূল পরিস্থিতি তৈরি হলে বাংলাদেশে ফিরতে চান সেদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার রাতে বাংলাদেশবাসীর উদ্দেশ্যে এক ভার্চুয়াল বার্তায় সেটি বোঝানোর চেষ্টা করলেন আওয়ামী লীগের নেত্রী। আওয়ামী লীগের অনুকূল পরিস্থিতি তৈরি হলো বাংলাদেশে, ফিরতে চান সে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার রাতে বাংলাদেশবাসীর উদ্দেশ্যে এক ভার্চুয়াল বার্তায় সেটি বোঝানোর চেষ্টা করলেন আওয়ামী লীগের নেত্রী। আওয়ামী লীগের সমাজ মাধ্যমের পাতা থেকে হাসিনার বক্তৃতায় সরাসরি সম্প্রচার করা হয় সোমবার রাতে। নিজের বক্তৃতার পরে কয়েকজন সাধারণ মহিলার সঙ্গেও কথা বলেন তিনি। আওয়ামী লীগের দাবি, ওই মহিলারা বাংলাদেশের জুলাই মাসের আন্দোলনের সময় আক্রান্ত হয়েছিলেন এবং তারা পুলিশকর্মী পরিবারের সদস্য ছিলেন। কথা চলাকালীন পুলিশকর্মীর বিধবা স্ত্রী হাসিনাকে জানান তার স্বামী কিছুই রেখে যাননি পরিবারের জন্য, ঘরে সন্তান রয়েছে। এই অবস্থায় হাসিনার সাহায্য প্রার্থনা করছেন ওই মহিলা। জবাবে হাসিনা বলেন, অবশ্যই আমি করব, আমি আসব। আওয়ামী লীগের দাবি, গত বছরের জুলাই আগস্ট মাসের আন্দোলনের সময় আক্রান্ত পুলিশকর্মীদের পরিবারের সদস্যরা বিচার পাচ্ছেন না বর্তমানের অন্তর্বর্তী সরকারের আমলে। তাদের উদ্দেশ্যে হাসিনা আশ্বাস দেন ওই পরিবারগুলিও ন্যায় বিচার পাবে। আমার ভাই বোনদের যারা হত্যা করছে তাদেরও দায় মুক্তি দিচ্ছিল, কিন্তু আমি দেশে ফিরে এসে আইন করে তাদের বিচার করছি। ইনশাআল্লাহ এই হত্যারও বিচার আমি করব, আমি তোমাদের কথা দিলাম। বস্তুত বাংলাদেশে গত বছরের জুলাই আগস্ট মাসের আন্দোলন এবং তার পরবর্তী পরিস্থিতিকে নিয়ে সম্প্রতি একটি রিপোর্ট প্রকাশ করেছে রাষ্ট্রপুঞ্জ। রাষ্ট্রপুঞ্জের ওই রিপোর্ট নিয়ে যখন আলোচনা চলছে বাংলাদেশে, ঠিক সেই সময়ই ফের হাসিনার মুখে এমন মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। সোমবার রাতে ওই ভার্চুয়াল আলোচনায় হাসিনা পুলিশের পরিবারের সদস্যদের আশ্বাস দেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলি যা যা সাহায্যের প্রয়োজন তা করা হবে, তবে এর জন্য কিছুটা সময় লাগবে বলে জানান তিনি। হাই নিউজ নেটওয়ার্ক। ক্ষমতায় আসার পর থেকে একের পর এক পদক্ষেপ নিচ্ছে ডোনাল্ড ট্রাম্প। ভারতীয় ভোটারদের ভোটদানে উৎসাহ দিতে $21 বিলিয়ন অনুদান বন্ধ করার কথা জানালো আমেরিকা। ভারতীয় ভোটারদের ভোটদানে উৎসাহ দিতে $21 মিলিয়ন অনুদান বন্ধ করল আমেরিকা। এই সিদ্ধান্তকে সমর্থন করে এবার মুখ খুললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানালেন, ভারতের প্রতি আমার যথেষ্ট শ্রদ্ধা রয়েছে, কিন্তু আমাদের দেশের করদাতাদের $21 মিলিয়ন কেন আমরা ভারতকে দেব? বিশ্বের নানা প্রান্তে গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে শক্তিশালী করতে $486 মিলিয়ন বরাদ্দ করেছিল জো বাইডেন প্রশাসন। তার মধ্যে ভারতের জন্য বরাদ্দ ছিল $21 মিলিয়ন। তবে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরই অপব্যয় কমানোর সিদ্ধান্ত নিয়েছে। কাঁচি পড়েছে বিশ্বের নানা ক্ষেত্রে মার্কিন অনুদানে, সেখানে বাদ যায়নি ভারতও।
অপব্যয় কমাতে ট্রাম্প সরকারের তরফে যে কমিটি গঠিত হয়েছে তার প্রধান ধনকুবের এলেন মাস্ক গত 16 ফেব্রুয়ারি সোশ্যাল মিডিয়ায় জানিয়ে দিয়েছেন ভারতীয়দের নির্বাচনে উৎসাহিত করতে $21 মিলিয়ন খরচ করত আমেরিকা। ভারতীয় মুদ্রায় এই অঙ্কটা প্রায় 182 কোটি টাকা। সেই টাকা আর দেওয়া হবে না। ভারতের পাশাপাশি অনুদান বন্ধ করা আরও বহু দেশের তালিকাও তুলে ধরা হয়েছে। আমেরিকার এই সিদ্ধান্তে বিতর্ক শুরু হতেই এবার মুখ খুললেন খোদ মার্কিন প্রেসিডেন্ট। ফ্লোরিডায় নিজের বিলাসবহুল রিসর্ট মার-এ-লাগোতেই সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ট্রাম্প বলেন, কেন আমরা ভারতকে $21 মিলিয়ন দিচ্ছি? তাদের অনেক টাকা আছে। আমাদের ওপর সর্বোচ্চ কর চাপানো দেশগুলির মধ্যে একটি ভারত। তাদের শুল্ক অনেক বেশি হওয়ার জেরে আমরা তাদের বাজারে প্রায় প্রবেশই করতে পারি না। ভারত এবং তাদের প্রধানমন্ত্রীর প্রতি আমার অনেক শ্রদ্ধা রয়েছে ঠিকই, কিন্তু তার জন্য ভোটারদের উৎসাহ দিতে আমরা $21 মিলিয়ন অনুদান দেব। $21 million for voter turnout in India. Well, why are we giving $21 million to India? They got a lot of money. They're one of the highest taxing countries in the world. I have a lot of respect for India. I have a lot of respect for the Prime Minister. He just left, as you know, 2 days ago. But we're giving $21 million for voter turnout. It's voter turnout in India. What about like voter turnout here? Listen to these numbers. This is all fraud. Look at this. From 90 to 99. Social Security, 6,054,000 people. Well, that's okay. Maybe that's possible. 90 to 99, maybe it's possible. It's a lot of people, though, at that. But people that live to 100 to 109, 4,734,000. Wow, that's a lot. That means over 100 years old. There are 4 million people. I don't know too many. I know people that are doing great in their 90s, but not too many people over 100. But over 120, from 120 years old, people that are 120 years old up to 129, 3,472,000 people. Wow. কেবল ভারতই নয়, বাংলাদেশ, নেপালের মতো আরও নানা দেশের অনুদানও বন্ধ করে দিয়েছে মাস্কের দফতর। বিশ্বজুড়ে লিঙ্গ সমতা, গণতন্ত্র, নারী ক্ষমতায়নের খাতে বরাদ্দেও কাজই চালানো হয়েছে। দপ্তরের দায়িত্ব নেওয়ার পরেই মাস্ক সাফ জানিয়েছিলেন, খরচ না কমালে দ্রুতই দেউলিয়া হয়ে যাবে আমেরিকা। তাই কাটছাঁটের ঘোষণা করে মাস্কের দপ্তর জানিয়েছে, বিদেশে রাজনৈতিক ক্ষেত্রে যেসব কার্যকলাপ নিয়ে প্রশ্ন রয়েছে, মার্কিন করদাতাদের টাকায় চলা সেসব কাজ বন্ধ করতে হবে। উল্লেখ্য, বাইডেন জমানায় ভারতের মানবাধিকার, বাকস্বাধীনতা, সংখ্যালঘুদের অবস্থা, গণতন্ত্র এই সমস্ত ইস্যুতে বারংবার ভারতকে বিঁধেছে আমেরিকা, যেসব মোটেই ভালোভাবে নেয়নি শাসক দল বিজেপি। তবে ট্রাম্পের তরফে এই সমস্ত ইস্যুতে কোনো সমালোচনার মুখে পড়তে হবে না বলেই ধরে নিয়েছিল কূটনৈতিক মহল। নয়াদিল্লি সেই ধারণাকে সত্যি করেই ভারতীয় ভোটারদের উৎসাহ দেওয়ার অনুদান বন্ধ করল মাস্কের দফতর। মত ওয়াকিবহল মহলের। হাই নিউজ নেটওয়ার্ক। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ভারতের সাজঘরে অশান্তি, গম্ভীরের সঙ্গে মতবিরোধ এক ক্রিকেটারের। বুধবার থেকে শুরু চ্যাম্পিয়ন্স ট্রফি। বৃহস্পতিবার বাংলাদেশের বিরুদ্ধে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে ভারত। তার আগেই ভারতের সাজঘরে অশান্তির খবর পাওয়া গিয়েছে। কোচ গৌতম গম্ভীরের সিদ্ধান্তে নাকি খুশি নন উইকেট রক্ষক ঋষভ পান্ত। গম্ভীর কোচের দায়িত্ব নেয়ার পরে প্রথমবার কোনো আইসিসি ট্রফি খেলতে নামছে ভারত। এবারের প্রতিযোগিতায় ভারত দুজন উইকেট রক্ষক নিয়ে গিয়েছে, লোকেশ রাহুল ও ঋষভ পান্ত। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ইংল্যান্ডের বিরুদ্ধে 3টি একদিনের ম্যাচ খেলেছে ভারত। সেখানে খেলানো হয়েছে রাহুলকে। প্রথম দুটি ম্যাচে রান পাননি রাহুল, তৃতীয় ম্যাচে করেছেন 40 রান। চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হওয়ার আগেই কোচ গম্ভীর স্পষ্ট করে দিয়েছেন যে তার দলে প্রথম উইকেট রক্ষক রাহুল। যদি কোনো কারণে রাহুল খেলতে না পারে তবেই পন্থের জায়গা হবে। গাড়ি দুর্ঘটনার পর সুস্থ হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে টেস্ট ও টি-20 দলে জায়গা করতে পারলেও একদিনের দলে তেমন সুযোগ পাননি পন্থ। মাত্র একটি ম্যাচ খেলেছেন তিনি। চ্যাম্পিয়ন্স ট্রফিতেও তার খেলার সম্ভাবনা নেই বললেই চলে। রাহুল খেললে পুরো প্রতিযোগিতা বেঞ্চে বসেই কাটাতে হবে পন্থকে। গম্ভীরের এই সিদ্ধান্তে নাকি মানতে পারছেন না পন্থ। সূত্রের খবর, সুযোগ না দিয়েই যেভাবে তাকে বাদ রাখা হচ্ছে তাতেই আপত্তি রয়েছে পন্থের। তিনি চেয়েছিলেন কয়েকটি ম্যাচ খেলতে। রান না করতে পারলে তাকে যদি বাইরে রাখা হতো তাহলে তার সমস্যা হতো না, কিন্তু এক্ষেত্রে নিজেকে প্রমাণ করার সুযোগই পাননি তিনি। অন্যদিকে রাহুল ব্যর্থ হলেও তাকে টানা খেলানো হচ্ছে। সতীর্থদের কারোর সঙ্গে নাকি এ বিষয়ে কথা বলেছেন পন্থ। এই বিষয়ে অবশ্য কোচ গম্ভীর, পন্থ বা দলের অন্য কেউ কোনো কিছুই বলেননি। দুবাইয়ে ভারতের দলের অনুশীলনে পন্থকে নিয়মিত দেখা যাচ্ছে, ব্যাট করছেন তিনি, কিপিংও করছেন। কিন্তু সূত্রের খবর, বাইরে থেকে দেখা না গেলেও দলের অন্দরের পরিবেশ ফুরফুরে নয়।
কোচের ওপর ক্ষোভ কমছে না পান্থের। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ।